নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের এই সপ্তাহের পরিবেশনা মঞ্জিল সেন রচিত ছায়া। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আসাম থেকে এক বন্ধু ঘন ঘন পত্রাঘাত করছিল। লিখছিল, একবার এখানে এসে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলা চঞ্চল বলা হয়। একটু খোঁটা দিয়েই লিখেছিল বটে। তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও, অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখো না। ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে নয়, তাই ওটা ঘোচাবার জন্য বেরিয়ে পড়লাম। আমার বন্ধু যে এতটুকু বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানালার ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি। অকবির মনেও কবিত্ব এসে যাওয়া খুব একটা বিচিত্র নয়। বন্ধু স্টেশনে এসেছিল, আনন্দে আমাকে জড়িয়ে ধরল। আমিও অভিভূত হলাম। দেবী অর্থাৎ আমার বন্ধু ওখানকার ডাক্তার। অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু এরই মধ্যেই বেশ নাম করে ফেলেছে। একাই থাকে, তাই আমাকে নিয়ে ও মেতে উঠল। কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দ করে কেটে গেল। শুনেছিলাম আসামের রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর। দেবী আবার বেশ ফলাও করে আমার নাম চাহুর করে দিয়েছিল। বলেছিল ওসব পত্রিকায় আমি নিয়মিত লিখি, ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিল। আমার সাথে আলাপ করে আমাকে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করে তুলেছিল। অবশ্য আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি, এ কথা বললে মিথ্যেই বলা হবে। একদিন সকাল 10টায় আমি দেবীর বাড়ির রাস্তার দিকের বারান্দায় একটা বই নিয়ে বসেছি। মাঝে মাঝে মুখ তুলে লোকজনের পথ দিয়ে চলাফেরা দেখছি। দেবী একজন রুগী দেখতে গিয়েছিল, ফিরতে একটু দেরি হবে বলে গিয়েছিল। গেট খোলার শব্দেই আমি চোখ তুললাম। যিনি এলেন তার নাম মিস হাজারিকা, দেবীরই একজন পেশেন্ট। দেবীর মুখে শুনেছিলাম ভদ্রমহিলার বয়স বেশি নয়, এক সময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত কবছর ধরে তিনি কেমন শুকিয়ে যাচ্ছেন। ভদ্রমহিলা দুটো চোখ কোটরে ঢুকে গেছে, ফ্যাকাশে মুখ, গায়ের রংটাও অস্বাভাবিক রকমের পাণ্ডুর, যেন একটা জীবিত মৃতদেহ। ভদ্রমহিলার রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি। খিদে পায় না, ঘুম পায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, অথচ সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কিছুর অভাব ধরা পড়েনি। দেবী বলেছিল কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জার্নালে ভদ্রমহিলার কেস হিস্ট্রি প্রকাশ করেছিল। কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসার পদ্ধতি বাতলে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। আমার মুখে ডাক্তারবাবু তো বাড়িতে নেই শুনে তিনি বললেন যে তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম, কিন্তু মনে মনে ভাবলাম আমার কাছে আবার তার কি দরকার পড়ল। একটা চেয়ার টেনে নিয়ে আমার মুখোমুখি বসলেন। সত্যি বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলোর সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল। গাটা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি কোনো অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল। ভদ্রমহিলা তার কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে
মৃদু কৌতূহলের হাসি ঝিলিক দিয়ে গেল। আমার অস্বস্তি আরো বেড়ে গেল। ভদ্রমহিলা কয়েকবার কাশলেন। তারপর যেন অনেকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না। আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রমহিলা একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন। ও, একজন গুণমুগ্ধ পাঠক, এই ভেবে এতক্ষণে আমি যেন ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। ভদ্রমহিলা সোজাসুজি কাজের কথায় চলে এলেন। আমি নিজের প্রশংসা শুনবো বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হতাশ হলাম। সে যাই হোক, মুখে বললাম, আরে বেশ তো, বলুন, আমি শুনছি। ধন্যবাদ। ভদ্রমহিলা ভাবলেশীন মুখে উক্তি করলেন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়। তাই এখন আপনাকে বলতে কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। বলেন কি, কবে মারা যাবেন তাও তিনি জানেন? একজনকে সব খুলে না বললে আমি শান্তি পাব না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন। আমার অপরাধের কথা সবাই জানুক, তাই আমি চাই। ভদ্রমহিলা তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছে। তাকে শুনিয়েই কথাটা বললেন। আমার আবার গা শিউরে উঠল। 5 বছর আগে আমার চেহারাটা এমন ছিল না। ভদ্রমহিলা আমার দিকে ফিরে বলতে শুরু করলেন, আমি একটা চা বাগানের হেড অফিসে কাজ করতাম। সেখানেই বিনির সঙ্গে আমার দেখা। ভদ্রমহিলা আবার চুপ করলেন, যেন পুরোনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন। তারপর আবার আমার দিকে ফিরে বলতে লাগলেন, বিনি আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা। ওর বাড়ি লামজিংয়ে। এখানে একটা ঘর ভাড়া করেও ছিল। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি শুনে ওর সঙ্গে থাকার জন্য পিড়াপিড়ি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে। যা মাইনে পাই তার বেশিরভাগই হোটেল খরচায় চলে যায়। তার চাইতে ওর সঙ্গে শেয়ারে থাকলে অনেক কম খরচ হবে। রান্নার জন্য একজন লোক রেখে দিলে আরো সুরাহা হবে। আমি ওর প্রস্তাবে সম্মত হলাম। বেশ কিছুদিন কেটে গেল। ভালোই ছিলাম, টাকা পয়সাও বাঁচছিল, আর বিনি ক্রমে আমার একান্ত অনুগত হয়ে পড়েছিল। আমার সুখ সুবিধের দিকে ওর তীক্ষ্ণ নজর ছিল, সেটা আমি দেখে বেশ মজা পেতাম। ক্রমে এমন অবস্থা হলো ও যেন
আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলল। আমার সব কাজও করে দিত, একটুও বিরক্ত প্রকাশ করতো না, বরং আমাকে খুশি করতে পেরে ও যেন তৃপ্ত হতো। এক কথায় আমার জন্য সব ত্যাগ করতে প্রস্তুত ছিল। দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেল। আমার মধ্যে একটা পরিবর্তন এলো। এতদিন আমি বিনির এই আত্মনিবেদন, আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগে না। এই একঘেয়েমি, বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগলো। আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে কাটছাড়া করতে পারলাম না। বিনি নানা ছলছুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা পণ্ড করে দিতে লাগলো। আমি মনে মনে রেগে উঠলাম। ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠত, আর সেটা দেখে আমি উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি হিংস্র হয়ে উঠেছিলাম। এসব সত্ত্বেও কিন্তু বিনি আমাকে ছাড়ল না। ছায়ার মতো আমার পাশে পাশে থাকতো। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবে চিনতে ঠিক করলাম যে আমি খুন করব। আমি মতলব আঁটতে লাগলাম। এমন ভাবে কাজটা হাসিল করতে হবে যাতে আমার ওপর কেউ সন্দেহ না করতে পারে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। হাসপাতালে শেষ নিঃশ্বাসের আগেও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না, ছিল ভর্ৎসনা। বিড়বিড় করেও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকবো, ছায়ার মতো। মিস হাজারিকা একটু থামলেন। আমিও স্বীকারোক্তি শুনে যেন সম্বিত হারিয়ে ফেলেছি। বিনি ওর কথা রেখেছে। মৃত্যুর পর মুহূর্ত থেকে ছায়ার মতো আমার পাশে পাশে চলছে। দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো আমার পাশে বসে আছে। মহিলা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন। সে কি? আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম শীতল শিহরণ বয়ে গেল। আমিও যন্ত্রের মতো ঘাড় ফেরালাম, আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম। আমার স্পষ্ট মনে হলো যেন কেউ চেয়ারে বসে আছে, একটা আবছা ছায়া মূর্তি। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম। এবার কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না।
ভদ্রমহিলা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তার মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানেন, ও আমার কানে ফিসফিস করে কথা বলে, তাই আজ আমি সাহস করে সব আপনাকে খুলে বলতে ভরসা পাচ্ছি। কারণ ও আমাকে বলেছে আর মাত্র 1 মাস, মাত্র 1 মাস আমার আয়ু। মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাবো না। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হলো আর একজন কেউ পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমাকে ধন্যবাদ জানিয়ে মহিলা হাঁটতে শুরু করলেন। আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম। মাথার উপর কড়া রোদ্দুর। ভদ্রমহিলা হাঁটছেন, তার পাশে পাশে তার ছায়াও চলেছে, কিন্তু ছায়া একটা নয়, দুটো। শুনলেন মঞ্জিল সেন রচিত ছায়া। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হব।